শুধু দর্শক, প্রথম আলোর বার্তা কক্ষে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি পার্থ শঙ্কর সাহা। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীন সফরে রয়েছেন এবং আজই চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে তিস্তা সহ বেশ কয়েকটি নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে নদীর গুরুত্ব আমরা নদীমাতৃক দেশ হিসেবে জানি এবং আমাদের অর্থনীতি, কৃষি সমস্ত কিছুই আসলে নদীর উপর নির্ভরশীল। আমাদের জীবনযাপনই আসলে নদীর উপর নির্ভরশীল। তো এই চীন সফর এবং সেখানে তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা বিষয়ে যে মতৈক্য, সেটা বাংলাদেশের আসলে কি প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলব। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ.কে.এম. সাইফুল ইসলাম। আপনাকে আ আ আমন্ত্রণ জানাই সাইফুল ভাই। আমরা জানি আজকে খবরটা আপনিও জানেন যে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বৈঠক করেছেন এবং আ তিস্তা সহ আ বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় ২ দেশ যাতে সহযোগিতা বাড়াতে পারে এই নিয়ে একটা মতৈক্য হয়েছে। তো এই যে নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর একটা উদ্যোগ বা একটা ঐকমত্য, বাংলাদেশের পানি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে এই যে সহযোগিতার ক্ষেত্রগুলো, চীনের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং প্রথম আলোর সকল দর্শককে। আজকে আমরা এই নিউজটা দেখেছি যে বাংলাদেশের সাথে চীনের একটা সহযোগিতা বিশেষত পানি ব্যবস্থাপনার সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং বেশ কিছুদিন বছর ধরেই আসলে এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। বিশেষত তিস্তা নদীর ইন্টিগ্রেটেড যে মাস্টার প্ল্যান একটা উন্নয়নের কথা হচ্ছে। তো এখানে মেইন জিনিসটা হলো যে আমাদের কিন্তু এই প্রকল্পের শুধু একটা বিষয় না, এখানে বেশ কিছু জিনিস এটার সাথে জড়িত এবং চীনের যে সারা পৃথিবীতেই তারা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ইনফ্রাস্ট্রাকচার, আমাদের পদ্মা ব্রিজ থেকে শুরু করে তাদের বিশাল অবদান আছে। তারা টেকনোলজিতে অনেকটা এগিয়ে আছে এবং তাদের অর্থনৈতিকভাবেও পৃথিবীর শক্তিশালী দেশ, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি তাদের আর কি। এখন সেই হিসাবে তাদের সাথে সহযোগিতা আমাদের জন্য অবশ্যই ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং সেই ক্যাপাসিটি বা অন্যান্য দিকগুলি তাদের আছে। কিন্তু পাশাপাশি আবার খেয়াল রাখতে হবে আমরা কি ধরনের প্রবলেম নিয়ে আলাপ করছি। যেমন এখানে তিস্তার প্রবলেমটার অনেকগুলি ডাইমেনশন আছে। যেমন একটা হচ্ছে যে আমরা পাড় ভাঙা, যেটাকে আমরা বলি এরোশন রোধ করা, রিভার ব্যাংক এরোশন, ব্যাংক প্রোটেকশন। তো সেটার একটা এখানে একটা মানে আমরা প্ল্যানিং এ যেটা দেখেছি সেটা আছে। ২ নাম্বার হচ্ছে নদীতে প্রচুর পলি আসে তিস্তা নদীতে, সেই পলির ব্যবস্থাপনা। এরপরে এর পাশাপাশি আছে বন্যা হয়, জানেন তিস্তায়। তো আমরা যদি বাঁধ দিয়ে প্রোটেক্ট করতে পারি, বন্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং এর সাথে ওখানে ল্যান্ড রিক্লেম করলে আপনার ইকোনমিক জোন হিসাবে কাজ করতে পারে এবং সেই সাথে আমরা যদি বর্ষার পানিটা ধরে রাখতে পারি তখন হয়তো এটা সেচ কাজে লাগতে পারে। হ্যাঁ, তো এরকম অনেকগুলি ব্যাপার এর সাথে আছে। কিন্তু পাশাপাশি এটার আবার অনেকগুলি মানে সাইড আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন ধরেন প্রচুর পলি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং আমরা যখন নদীটাকে সংকুচিত করে নিয়ে আসব তখন কিন্তু ওই নদীর মধ্যেই পলিটা পড়বে। তো এই পলি ব্যবস্থাপনা আমরা কি করব? ২ নাম্বার হচ্ছে যে আমরা যেটা ইকোসিস্টেম বলি বা এই যখন বাঁধ দেওয়া হয় তখন ফ্লাড প্লেনের সাথে নদীর কানেক্টিভিটি কমে যায়। তো এই ধরনের ক্ষেত্রে জীববৈচিত্র্য বা কানেক্টিভিটির ব্যাপারটা দেখতে হবে এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে এই নদীর পরবর্তীতে আমাদের কি পরিমাণ কস্ট আসতে পারে এই প্রকল্পের যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সেডিমেন্ট রিমুভ এবং এইটার পরবর্তী ধাপে কারা কাজ করবে সেই জিনিসটা কিন্তু প্রথম থেকেই চিন্তা করতে হবে এবং এর সবচেয়ে বড় যে সাইডটা সেটা হচ্ছে ড্রাই সিজনের যে পানির প্রাপ্যতা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা আপনার মানে প্রজেক্ট করলাম কিন্তু আমরা ধরে রাখলাম যে সেচ কাজে এটা ব্যবহৃত হবে, পানিটা পাবো, কিন্তু আপস্ট্রিম থেকে পানিটা আসলো না সেইভাবে। ডক্টর ইসলাম, আমাদের কিন্তু খুব তিস্তানি অন্ততপক্ষে একটা বড় সমস্যাই কিন্তু এটা, তাই নাকি? ওই যে মানে শুষ্ক মৌসুমে যে পানির প্রাপ্তিটা, সেইটার নিশ্চয়তাটা কতটুকু আমরা এনশিওর করতে পারবো বা কিভাবে করবো সেই জায়গারও একটা চিন্তার ব্যাপার আছে। পরিবেশগত ঝুঁকি বা শুষ্ক মৌসুমে পানি, তো সেটা নিয়েও চিন্তা করে কিন্তু আমাদের আসলে প্রকল্পটার আরেকটু যাচাই বাছাই বা অন্যান্য দিক থেকে চিন্তা করতে হবে। দেখুন, ওই মানে যে আলোচনাগুলো হয়েছে সেখানে কিন্তু আপনি যে কথাগুলো বললেন যে বন্যার ঝুঁকি মোকাবেলা আছে, তারপরে পরিবেশ সুরক্ষা, পানি সম্পদের যথাযথ বাস্তবায়ন এবং এই যে আমাদের চলমান নদী খনন কর্মসূচি, এগুলোর কথা প্রধানমন্ত্রী বলেছেন তাকে। এবং সেই যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন আমাদের
পরিকাঠামো। আপনার কথা না আমি ধরে নিচ্ছি যে কিছু, কিছু অবকাঠামো নির্মাণের এখানে জি। ব্যাপার সম্পৃক্ত আছে আরকি। এবং চীনের কিন্তু এই জায়গাগুলো তো মুনশিয়ানা আছে, তাই হুম, না? দক্ষতার জি, ব্যাপার আছে। এগুলো জি। প্রমাণিত আরকি। চীন নিজেও করেছে এবং চীনের পানি সম্পদ মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেনও সেই কথাগুলো। এখন আপনার বক্তব্যে একটু আসি যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু মানে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে আরকি। মানে এই মহাপরিকল্পনা নিয়ে মহা আলোচনায় আছে বলা যায়, হ্যাঁ? কিন্তু বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা সেখানে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনাটা আসলে কতটুকু আছে? এবং এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে এই অঞ্চলের তিস্তা অববাহিকার যে মানুষ তাদের উপরে তার ইমপ্যাক্ট টা কি পড়তে পারে? দেখুন, আমি রাজনৈতিক ব্যাপারে বলতে পারব না। হুম, তবে হুম, ওই অঞ্চলের মানুষের কথা যদি চিন্তা করি, হুম, হুম। তারা কিন্তু নদী ভাঙনে প্রতি বছরই এফেক্টেড হচ্ছে এবং রাইট। তাদের কৃষির জন্য পানি দরকার। হুম, হুম, ওই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাদের জন্য একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট দরকার, যেটা তাদের নদী ভাঙন থেকে তাদের বাঁচাবে, বন্যার হাত থেকে কমাবে এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি ঘটবে। আচ্ছা। যেখানে কিন্তু আমরা আপস্ট্রিমে তিস্তায় একটা ব্যারেজ করেছি। হুম, কিন্তু যেহেতু এর আপস্ট্রিমে ভারতে গজলডোবায় গজলডোবা আরেকটা আছে। হ্যাঁ, হ্যাঁ। ব্যারেজ হুম, আছে। হুম, তো এই ব্যারেজটা করার পর আসলে সেই সুফলটা আমরা কিন্তু পাইনি। হুম। কারণ যেহেতু আপস্ট্রিম থেকে পানি ছাড়লে তো ডাউনস্ট্রিম এ আসবে। ঠিক। এখন আমাদের তিস্তার এই প্রকল্পের আগেও কিন্তু বেশ কথাবার্তা হয়েছিল। হুম, আপনি জানেন যে ২০১২ সালে নাগাদ কিন্তু তিস্তা নদী নিয়ে একটা আম ট্রিটি বা হুম, হুম, চুক্তি হওয়ার হুম, কথা ছিল হুম, ২ হুম, দেশের মধ্যে। হুম। কিন্তু সেটা পরবর্তীতে হয় নাই। হয়নি। তো এই সেখানেও কিন্তু এই রাজনীতির প্রশ্নটা ছিল। রাজনীতির প্রশ্নটা পশ্চিমবঙ্গের আসে। পক্ষ হ্যাঁ। থেকে কিছু মানে সমস্যার কথা বলা হয়েছিল। যেজন্য কেন্দ্রীয় সরকার করতে পারেনি। তাদের যে ফেডারেল কাঠামোর জন্য আসলে এটা সম্ভব এক্সাক্টলি। হয়নি। রাইট। তাদের ইন্টারনাল রাজনীতি আসলে আমাদের এখানে এই কাজটা আমরা সেই সময় চুক্তিতে করতে পারিনি। হুম, ওই চুক্তিটা মূলত আমরা যদি খেয়াল করে দেখি, ওটা ছিল শুষ্ক মৌসুমে। হুম, ড্রাই সিজনে পানি আমরা কিভাবে পাবো? ন্যায্য বন্টন। হুম, হুম, বাংলাদেশ হুম, অংশে কতটা পানি আসবে এবং আপস্ট্রিম এ কত? এবং সেটা একটা নদীর স্বাস্থ্য চিন্তা করে। হুম, হুম, অর্থাৎ নদীতেও তো কিছু পানি লাগবে। হুম, ২ দেশ হুম, শুধু এগ্রিকালচার এ ইরিগেশন এ ব্যবহার করলে তো হবে না। হুম, নদীর মধ্যে ফ্লো না থাকলে তো পরে নদীতে পানি পলি জমে নদী মরে যাবে এবং নদীর যে স্বাস্থ্য, হুম, হ্যাঁ? হুম, হুম, সেইটা চিন্তা করে আমাদের কিন্তু সেই চুক্তিটা করার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। তো এখন এই প্রকল্প পলিটিক্যালি হয়তো সরকার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই প্রকল্পের যে পরবর্তীতে আমরা কিভাবে আগাবো, হুম, এই যে হুম, বিশেষত শুষ্ক মৌসুমে পানির ব্যাপারটা, সেইটা নিশ্চিত করাটা একটা বিরাট ব্যাপার আছে। তারপরে কিছু environmental consequences আছে। হুম, হুম, সেগুলাকেও কিভাবে করবে এবং সেডিমেন্ট ম্যানেজমেন্ট কিভাবে হবে, যেটা হুম, আমি বললাম। সেই দিক থেকে চিন্তা করে আসলে যেকোনো একটা মহাপরিকল্পনা। এজন্য আমার পার্সোনালি মনে হয় যে এটা আসলে আরেকটু মানে স্টাডি করে দেখে হুম, এবং বিশেষত আ মানে আমাদের ট্রান্সবাউন্ডারি রিভারের যে ইস্যু হুম, 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 আপস্ট্রিম এর সাথে, ঠিক। সেটা নিয়েও আলাপ আলোচনা করা যেতে হুম, পারে। আপনি যে ট্রান্সবাউন্ডারি নদীগুলোর যে আন্তঃসীমান্ত নদীগুলোর কথা বললেন, দেখেন আমি আমাদের ৫৪ টার মতো নদী আছে ভারতের সঙ্গে, তাই তো? হুম, তো এবং আমাদের যে আ মোট নদীর যে প্রবাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ বলা যায় মানে ৮০% এর বেশি সম্ভবত এই নদীগুলো দিয়েই প্রবাহিত হয় বা তারও বেশি হতে পারে। তো সেই জায়গাটায় ধরেন এক তিস্তা নিয়ে যদি আমরা চীনের সাথে এই ধরনের মানে কোন চুক্তি বা অন্যগুলোতে তৈরি করি, তখন কিন্তু আরো অনেকগুলো রোল আসতে পারে। তাই না? তো সেই জায়গাটায় মানে জিওপলিটিক্যাল যে বাস্তবতা সেটাও কিন্তু একটা খুব বড় ধরনের এখানে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটাতে থেকে আ আমরা যদি বলি যে আপনি একটু ওই চুক্তির কথাটা উল্লেখ করলেন। সেটা নিয়ে কি কিছু বলতে পারেন যে আসলে সেই জায়গাটায় কি ছিল? আপনার কি ইয়েতে হ্যাঁ, আছে হ্যাঁ, এখনো? অবশ্যই। হুম, আমি মানে আমার আ যতটুকু মনে আছে। প্রথমত আপনার এবং আপনার দর্শকদের একটু ক্লিয়ার করছি যে, এই তিস্তা নদী কিন্তু চীন থেকে আসে না। তিস্তা নদী সমস্তটাই একটা অংশে ভারতে, আরেকটা অংশ বাংলাদেশে। তো এখন যদি চুক্তি হয়, সেটা হবে বাংলাদেশের সাথে ভারতের এই হুম, 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 নদীতে। হুম, এবং অন্য নদীতে হয়তো মানে আমি যদি গ্যাঞ্জেস রিভার বলি, সেটা কিন্তু আমাদের দেশে এসে পদ্মা হচ্ছে পরবর্তীতে। কিন্তু সেটা আসে কিন্তু নেপাল, ভারত হয়ে। হুম। আবার যদি ব্রহ্মপুত্র ধরেন, যেটা আমরা যমুনা, আমাদের দেশে এসে যমুনা হয়, সেটা কিন্তু চীন, চীন আছে, আপনার হ্যাঁ। ভারত হুম, আছে, এর সাথে আপনার ভুটান আছে হুম, এবং হুম, তারপরে কিছুটা কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে আসে। হুম, তো এখন এই একটা হচ্ছে যে আমি সমন্বিত উন্নয়ন, হুম, তিস্তার পাড়ে কিভাবে মানে নদী ভাঙন থেকে রক্ষা করব, ড্রেজিং করব, পানি ধরে রাখবো, সেডিমেন্ট ম্যানেজমেন্ট করব। সেটা একটা, হুম, বন্যার প্রবাহ কমাবো। এমনকি জলবায়ু পরিবর্তনের অভিঘাতও কমাতে হুম, পারি হুম, হুম, এবং অর্থনৈতিক উন্নয়ন হুম, করব। সেটা একটা প্রজেক্ট। আরেকটা হচ্ছে যে আমি তিস্তার পানির ন্যায্য প্রাপ্তি হুম, বর্ষার সময়, ঠিক। শুষ্ক মৌসুমে, শুষ্ক মৌসুম। সেটা আমি কিভাবে করব?
এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যেখান থেকে আসছে পানিটা, যে আপস্ট্রিম কান্ট্রি, তাদের সাথে কিন্তু এটা নিয়ে আলোচনা করতে হবে। যে আলোচনাটা আমরা ২০১২ সালে করেছিলাম এবং একটা চুক্তি হওয়ার পাশাপাশি মানে কাছাকাছি চলে গেছিল সেই সময়। তো সেই আলোচনা ছিল যে বাংলাদেশ অংশে প্রায় ৩৮% বোধহয় পানি আসবে আর ভারতের অংশে ৪২%। এই বাকি ৪০ মানে আপনার ৮০% ছাড়া ২০% ফ্লো নদীতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ওই গজলডোবা পয়েন্ট থেকে আচ্ছা, আচ্ছা। হিসাব করবে। যদিও এ ধরনের ট্রান্সবাউন্ডারি রিভারে শুধু একটা ডাউনস্ট্রিম পয়েন্ট না, আপস্ট্রিম পুরো ক্যাচমেন্ট ধরেই আসলে হিসাব করলে হুম, আপনার ভালো হয়। এর সাথে ভবিষ্যতে ধরেন চুক্তির একটা মেয়াদ থাকে। ভবিষ্যতের মেয়াদটাও চিন্তা করতে হবে যে ভবিষ্যতে বৃষ্টি বাড়লে বা হুম, খরা হুম, দেখা দিলে হুম, সেই জলবায়ু পরিবর্তন চিন্তা করে আসলে চুক্তিটা। আর হুম, আরেকটা জিনিস চিন্তা করতে হয় নদীর পানির কোয়ালিটি হুম, হুম। কিভাবে আসে। তো অনেক সময় দেখুন গেঞ্জে যে আমরা দূষিত পানি দেখছি। তো আমি কলোরাডো রিভার বেসিন এ গিয়েছিলাম ইউএসএ। ওখানে আচ্ছা। কিন্তু চুক্তির সাথে ইউএসএ এবং মেক্সিকোর সাথে তারা কিন্তু ওয়াটার কোয়ালিটি ওইটার আসছে। অর্থাৎ দূষিত পানি দিতে পারবে না। এইজন্য দেখেন। আমেরিকা কিন্তু হুম, হুম, কলোরাডোতে হুম। পানি টোটালি ক্লিন করে তারপর সেই পানি মেক্সিকোতে আচ্ছা, দিচ্ছে। তো আচ্ছা। এইজন্য ওয়াটার কোয়ালিটি আছে, পানির প্রাপ্তি আছে এবং পুরো বেসিন ওয়াইজ ওয়াটার ট্রিটমেন্ট করতে পারলে আমরা হুম। অনেক বেশি কিন্তু সুফল আমাদের পাবো। এখানে আপনি একটা খুব চমৎকার কথা বললেন যে, এই যে কলোরাডোর যে অভিজ্ঞতাটার কথা বললেন। তো সেই জায়গাটায় কিন্তু আমরা যেকোনোভাবে হোক পানি প্রাপ্তির কথা বলি। জি, এই জায়গায় মানসম্পন্ন পানির কথাটা কিন্তু বা মানে দূষণমুক্ত পানির কথাটা জি, কিন্তু হয়তো খুব একটা বলা হয় না। আমি জি, জানি না। হুম, আপনারা এই চুক্তিগুলো ভালোভাবে দেখেছেন। হুম, আপনি নিজেও বিশেষজ্ঞ হিসেবে অনেক কাজ করছেন। তো আমি একটা বিষয় ডক্টর ইসলাম একটু বলতে চাই সেটা হচ্ছে যে, আমাদের যখনই আমরা ধরেন এই নদী বা ব্যবস্থাপনা নিয়ে কথা বলি, এর সঙ্গে খনন, বাঁধ নির্মাণ, অবকাঠামো কেন্দ্রিক এই জিনিসগুলো নিয়েই কথা বলি। তো চীনের অভিজ্ঞতা থেকে মানে চীন তো এই কাজগুলোতে যথেষ্ট দক্ষ। তাদের যে সমন্বিত অববাহিকা ব্যবস্থাপনা, সেখান থেকে আমাদের আসলে লার্নিং কি আছে? হ্যাঁ, চীনের অনেক অভিজ্ঞতা আছে। বিশেষত বিরাট বড় লার্জ স্কেল ইনফ্রাস্ট্রাকচার, বড় ব্রিজ, বাঁধ বা অন্যান্য ক্ষেত্রেও তারা কিন্তু আপনার থ্রি গর্জিয়াস ড্রম বা যেগুলি আপনি ড্যাম যেগুলি আপনি দেখছেন, এক্ষেত্রে কিন্তু চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তারা পৃথিবীকেই এখন বলতে পারে যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এ তারা ওয়ান অফ দ্যা মানে কি প্লেয়ার ইন দ্যা হুম, হুম, ওয়ার্ল্ড। হুম। তো তাদের অভিজ্ঞতা আছে, তাদের ইঞ্জিনিয়ারিং আছে, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী এবং তাদের ডেডিকেশন ও আছে। সেখানে আমাদের কোনো ডাউট নেই। এবং আমাদের সেই দিক থেকে ডাউট নেই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের দেখতে হবে আমাদের দেশের স্বার্থ। অর্থাৎ আপনি আচ্ছা। একটা তৈরি করে দিয়ে গেলেন, পরবর্তীতে এর কস্টটা কে বেয়ার করবে এবং তার কনসিকুয়েন্সেস গুলি কি হবে? পরিবেশগত এবং সেই সমীক্ষাগুলো আমাদেরকে করে নিতে হবে। হুম, এবং পরবর্তীতে সেটার যে সাপোর্ট সার্ভিস আমরা যেটা বলি যে হুম, নেক্সট 10 ইয়ার্স এটার যদি ড্রেজিং লাগে সেটা কিভাবে পাবো? সেই হুম, অর্থ কোথায় আসবে? এবং পানির ক্ষেত্রে আমাদের আবার আপস্ট্রিম এর সাথে যেন এটা না হয় এরকম যেটা আমরা একটা আশঙ্কার কথা চিন্তা করি। যে চীন এই কাজটা করে দিয়ে গেল বা অন্য কেউ সেটা করে হুম, দিয়ে গেল। তখন আপস্ট্রিম কান্ট্রি হুম, যদি বলে ফেলে যে তোমাদের কিন্তু পানির সমস্যার সমাধান হয়ে গিয়েছে। হুম, তোমাদের আর এখন চুক্তি করার দরকার নেই। হুম, সেটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে। কারণ শুষ্ক মৌসুমের পানির প্রাপ্তি নিশ্চিত আমাদের করতে হবে। সেটা হুম, কিন্তু হুম, আমাদের হুম। মৌলিক আমি বলব যে একটা অধিকার। অধিকার পানির অবশ্যই। মানে প্রাপ্তিটা হুম, কিন্তু হুম, একটা হুম। দেশের বা একটা ট্রান্সবাউন্ডারি রিভারের মানে ক্ষেত্রে ভাটির দেশ হিসেবে এটা তো ভাটির দেশ অর্থনীতি। হিসাবে অবশ্যই সেটা হ্যাঁ। অবশ্যই হুম, আমাদের হুম, একটা ন্যায্যতার ভিত্তিতে বন্টন হতে হবে। তো সেখান থেকে আমরা যেন আবার মানে অন্য কোনো দিকে না করি। তো হুম, ২ টাই থাকতে হবে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট আমরা কিভাবে করব। আমরা তিস্তার শুধু বাদ দিলে আমরা ডাউন স্ট্রিম ও তো প্রচুর বাদ দিচ্ছি। প্রচুর জায়গায় আমরা আ আ নদী বাঁধাচ্ছি, হার্ড পয়েন্ট তৈরি করছি, গ্রোইং স্ট্রাকচার দিচ্ছি, হুম, হুম, ন্যাচারাল বেস সলিউশন ইউস করছি, হুম, পারমিয়েবল গ্রোইং ইউস করছি। তো আমরা তো নিজেদের খরচে আমরা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করছি। হুম, তো সেক্ষেত্রে চায়না আমাদের এটার ইনভেস্টর হতে পারে। হুম, সেটা হুম। সমস্যা না। কিন্তু পানি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু আপস্ট্রিম কান্ট্রি গুলির সাথে, হ্যাঁ? আমাদের বিভিন্ন মানে ৫৪ টা নদীর ক্ষেত্রেই সেই আলাপ করতে জায়গাটায় হবে। একটা সদ্ভাব বজায় রাখা এবং সহযোগিতার একটা চেষ্টা করা সেটা কিন্তু অবশ্যই করা দরকার যেটা আপনি বললেন। তো এখানে আরেকটু বলি যে তিস্তা তো এখনো পর্যন্ত আসলে একটা অমীমাংসিত ইস্যু আরকি আমাদের, তাই না? এবং উজানের দেশ ভারতের সঙ্গে পানি বন্টনের চুক্তি অমীমাংস থাকা একটা অবস্থায় আছে। ঠিক সেই জায়গাটাতে চীনের কারিগরি বা আর্থিক সহায়তা এই তো এটা এই যদি আমরা কোনো কিছু করতে চাই তিস্তা নদী কেন্দ্রিক সেটা কতটুকু কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়? আম যে প্রকল্প দিয়েছে সেটার তো মানে হচ্ছে ও জায়গার আর্থসামাজিক উন্নয়ন, হুম, হুম, ভাঙন কমানো
এবং আপনার ফ্লাডের যে মানে বন্যার যে প্রকোপ সেটা কমানো, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনে সাহায্য করা, আচ্ছা। অর্থনৈতিক জোন করা, সেইগুলি তো অনেক পজিটিভ সাইড আছে এবং ওই মানুষ ওখানকার মানুষের জন্য এটা অনেক উন্নয়ন নিয়ে আসতে পারে। সেটা চীন করুক, যে দেশই করুক। আমাদের কথা হলো আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে যেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো। সেটাই আমাদের সেটাই করা উচিত। এটা হচ্ছে ওই অঞ্চলের মানুষের পক্ষ থেকে যে আমাদের দ্রুত একটা ভালো ব্যবস্থাপনা করা। আর আরেকটা হচ্ছে যে এটার সাথে আমরা কি, কি ধরনের কনসিকুয়েন্সেস হবে সেগুলি আমাদের দেখা এবং এই অ্যাসেসমেন্টটা আমাদের করতে হবে এবং সেটা কিছু আরেক দেশ আপনাকে করে দিবে না। সেটা ডক্টর ইসলাম, এই জায়গাটায় আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে যে আমাদের যত মানে পানি কেন্দ্রিক উন্নয়ন মানে যে প্রকল্পগুলো আছে অবকাঠামোর ক্ষেত্রেই তো বেশিরভাগ থাকে। তো সে জায়গায় একটা জিনিস হয় কি যে আমরা বিদেশি কনসালটেন্টদের উপর কিন্তু নির্ভর করি বেশিরভাগ ক্ষেত্রে, আপনি হয়তো খেয়াল করেছেন, এবং সেগুলো আমাদের অনেক জায়গায় কিন্তু ভালো ফল নিয়ে আসেনি। আজকে ধরেন ভবদহর কথা আমরা জানি, তারপরে হচ্ছে এই আমাদের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে উপকূলীয় অঞ্চলের এই যে মানে ৬০-এর দশকে যে ধরনের পোল্ডার গুলো নির্মাণ করা হলো, সাময়িকভাবে হয়তো কিছু সুবিধা দিয়েছে, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু খুব বড় ধরনের কনসিকুয়েন্স ওই অঞ্চলের মানুষ ভোগ করছে। তো সেই জায়গাটাতে দেশীয় মানে প্রযুক্তি বা প্রযুক্তির কথা অন্ততপক্ষে আমি বলি, প্রযুক্তি এখন সবার কাছে আমরা বিদেশি যদি ভালো কিছু পাই নিলাম। কিন্তু আমরা দেশীয় মানুষজনকে ব্যবহার করব, এই নিশ্চয়তাটুকু আসলে আমরা কিভাবে পেতে পারি? দেখেন, বিদেশি কনসালটেন্ট যে সরকার ইচ্ছা করে অনেক সময় নিচ্ছে তা না। অনেক সময় দাতা গোষ্ঠী যারা আমাদেরকে অর্থায়ন করে তাদের শর্ত থাকে যে এই ব্রিজ, এই স্ট্রাকচার আমাদের ইঞ্জিনিয়াররা করবে, আদারওয়াইজ আমি এই ঋণ দিব না। আমাদের কিন্তু এখন সবাই ঋণ দেয়। অর্থাৎ টাকাটা আমাদের ফেরত দিতে হয় সুদ সহ, ইন্টারেস্ট সহ। সো আমাদের কেউ দয়া করছে না আমাদের দেশকে। তো সেই দিক থেকে এই শর্তের অংশ হিসেবে ওইগুলি আসে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের দেশেও কাউন্টার একটা এক্সপার্ট টিম থাকে, যেমন পদ্মা ব্রিজের কথা বলি বা অন্যান্য ক্ষেত্রে, যারা এটা দেখে দেয়। কিন্তু রেজাল্ট ঠিক আছে কিনা ভেরিফাই করা, দেখে দেওয়া, এখানে আমাদের একটা দায়িত্ব আছে। সেইটা আমরা অবশ্যই পালন করা। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও ডিজাইন করি। তিস্তা ব্যারেজ প্রথম দিকে যদি আপনি দেখেন যে ডিজাইনটা কিন্তু বুয়েট থেকেই হয়েছিল। তো আমরা কিছু, কিছু ক্ষেত্রে করি। আমি বলব না যে সব ডিজাইন আমাদের ইন্টারনালি করতে হবে, কিন্তু আমাদের ইন্টারনাল এক্সপার্ট বিভিন্ন ডিপার্টমেন্ট, ওয়াটার মিনিস্ট্রি, ওয়াটার ডিপার্টমেন্ট, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং এনভায়রনমেন্ট পরিবেশ অধিদপ্তর, তাদের সাথে কিন্তু সমন্বয় রেখে, এছাড়াও ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, রোডস অ্যান্ড হাইওয়েজ, অন্যান্য যে তাদের সাথে সমন্বয় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। আর ভবদহের কথা যদি বলি, যে আমাদের ওই সময় যে পোল্ডারগুলি কনসেপ্ট ছিল যে লবণাক্ত পানি থেকে জমিগুলি বাঁচানো এবং ফসল উৎপাদন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেডিমেন্ট নিয়ে আমরা হয়তো ওইভাবে চিন্তা করা হয়নি। এবং সেডিমেন্ট ম্যানেজমেন্ট এখন বিশাল, নদীর বেড পাড়ের থেকে উপরে চলে আসছে। এখন দেখা যায় জলবদ্ধতা দেখা দিছে। তো সেটার জন্য কিছু সলিউশন, যেমন টাইডাল রিভার ম্যানেজমেন্ট, সেখানেও দেখা যায় যে আবার কিছু বছর পরে এটা নিয়ে সমস্যা দেখা দিছে। এখন পাম্প ইউজ করতেছে যাতে পানি। তো এটা হচ্ছে ট্রাই অ্যান্ড লার্নিং। আমাদের এইভাবে পরিকল্পনা হচ্ছে যে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছি, সেখানে অনেক সময় আমরা সঠিকভাবে নিতে পারিনি। আর এখন পৃথিবী যেভাবে আগাচ্ছে যে নেচার বেস সলিউশন, অর্থাৎ পরিবেশ বান্ধব সলিউশনকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যাতে আমরা পরিবেশ, প্রকৃতি এবং প্রতিবেশকে আমরা রক্ষা করতে পারি। এই যে প্রতিবেশের কথা বললেন, তারপরে জলবায়ু পরিবর্তন সেখানে একটা খুব বড় ধরনের মানে বিষয় হিসেবে দেখা দিয়েছে, এবং বন্যা, খরা, এক্সট্রিম সবকিছু ইয়েতে হচ্ছে। নদী ভাঙনের ক্ষেত্রেও যদি আমরা বলি, প্রকৃতি বদলাচ্ছে আসলে। এই প্রেক্ষাপটে আগামী ১০ বা ২০ বা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি কি হওয়া উচিত? অগ্রাধিকারের জায়গাগুলো কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি জলবায়ু পরিবর্তন বিষয়ে কিন্তু বিশেষজ্ঞ এবং আইপিসিসির প্যানেলের একজন মেম্বার আরকি। আমি দর্শকদের জন্য জানাই সেটা। না, এখানে বাংলাদেশের নদী আপনি যদি চিন্তা করেন নর্থ থেকে সাউথ, আমাদের জিও মানে ভূ প্রকৃতির যে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু আমাদের নদীগুলির মধ্যেও কিন্তু অনেকগুলি ফেনোমেনা আছে। আমরা যখন আপ স্ট্রিমের থেকে যখন পানি আসে, সেটার ক্যাচমেন্টের 93% হচ্ছে দেশের বাইরে, অর্থাৎ 93 ভাগের পানি আমাদের এখানে আসে। বড় ৩টা নদী তার ডাউন স্ট্রিমে যখন নদীগুলো চিন্তা করি, এটা যে সমুদ্রে মিশতেছে, সেখানে বে অফ বেঙ্গলের একটা রোল আছে এবং এখান থেকে জলবায়ু পরিবর্তন যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে দেখবো যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বরফ গলছে, থার্মাল এক্সপ্যানশন হচ্ছে। তো ওই লবণাক্ত পানি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ওই দিকের নদীতে এখন স্যালিনিটি ম্যানেজমেন্ট, হ্যাঁ, আপনার
এবং অনেক সেডিমেন্ট চলে আসতেছে, সেটার ম্যানেজমেন্ট, এগুলি একটা প্রধান ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং সেখানে ক্লাইমেট চেঞ্জ একটা ইম্প্যাক্ট করছে। আপস্ট্রিমে আমরা দেখছি যে প্রজেকশনস আছে আইপিসিসি বর্ণনাতে, ভবিষ্যতে বর্ষার সময় বৃষ্টি বাড়বে, অর্থাৎ আমাদের বন্যা, হঠাৎ করে বন্যা, ফ্লাড। আপনি যদি নর্থ ইস্টের নদীগুলি কিন্তু হিল থেকে আসে, পাহাড় থেকে আসে, এখানে কিন্তু হঠাৎ এত বেশি এখন বৃষ্টি হচ্ছে, অস্বাভাবিক বৃষ্টি, যেটা ফেনীতে আমরা দেখেছি, কিন্তু ফেনীতে দেখেছেন, সিলেটে দেখেছেন 2022 সালে। তো এই ধরনের বৃষ্টির জন্য আমরা ভবিষ্যতে আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার গুলি এফেক্টেড হবে। তো আমরা এই জন্য আমাদের দেশে কিন্তু ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করা হয়েছে, এবং এটার 5 বছর পর কিন্তু রিভিউ করা দরকার, এবং আমাদের সেই প্ল্যানের অধীনে আপনার ইমপ্লিমেন্টেশন করা দরকার। রিসেন্টলি আমি একটা ওই যে জলবায়ু পরিবর্তনের ওয়ান কনফারেন্স বলে ইউএন মিটিং গিয়েছিলাম, সাবসিডিয়ারি বডি। তো ওখানেও কিন্তু প্রধান আলোচনা ছিল, আমরা এখন দেখতে চাই ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলিকে অর্থনৈতিক, টেকনিক্যাল এবং অন্যান্য যে সমস্ত সহযোগিতার কথা প্যারিস এগ্রিমেন্টে আপনার প্রমিস করা হয়েছিল, সেই বাস্তবায়ন করা, যাতে আমাদের দেশের মতো ভালনারেবল দেশগুলি সেই সহযোগিতাগুলো পায়, তার অভিযোজনে, তার মিটিগেশনে, তার লস অ্যান্ড ড্যামেজ ম্যানেজমেন্টে। তো সেইখানে আমরা এখনো দেখছি যে সেই অর্থায়ন করছে না। তবে বাংলাদেশ সরকার নিজের অর্থায়নে ধীরে ধীরে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং অনেক প্রজেক্ট তারা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম জলবায়ু পরিবর্তনের যে সমস্ত দেশ ডেভেলপ কান্ট্রি, মেইন যারা এখানে কারণ, সেই দেশগুলো কিন্তু আসলে সেইভাবে কিন্তু এখনো আগিয়ে আসেনি, তবে আশাবাদী। আচ্ছা, আমি ইসলাম একটু জলবায়ু পরিবর্তন থেকে নদী শাসন ব্যবস্থার দিকে একটু যদি আসি, যে নদী শাসন এবং পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্যের একটা ঘাটতি আছে প্রাতিষ্ঠানিক যে সমন্বয়হীনতা সেটাকেও বলা হয়, এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এই 3টি বিষয়ের কথা উল্লেখ করলাম। এর মধ্যে কোনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্ত। অবশ্যই আমি বলবো যে রাজনীতি সবকিছুকেই কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ করে। আর তথ্যের ঘাটতিও অস্বীকার করতে পারছি না। কারণ হচ্ছে যে আমরা দেখি যে হঠাৎ করে একটা ফ্লাড আসছে আপস্ট্রিম থেকে, আমরা কিন্তু তথ্য পাচ্ছি না। ফেনীর থেকে বলেন, এর আগেও আপনার তিস্তায় এরকম একটা বন্যা হয়ে গিয়েছিল। তো এই তথ্যর ক্ষেত্রে বিশেষত বন্যার সময় আদান প্রদান করাটা আসলে দুই দেশের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে বা চুক্তির মধ্যে থাকতে পারে। নেক্সট আমরা যে চুক্তি করব বা নবায়ন করব, সেখানে পর্যাপ্ত তথ্য আমাদের বিশেষত বর্ষার সময় এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে আমরা যেন পাই। আর রাজনৈতিক ব্যাপারে অবশ্যই আমাদের দেশের নতুন গভর্নমেন্ট তারা ফার্দার চিন্তা করবে কিভাবে ভবিষ্যতে এই আমাদের দেশের আপস্ট্রিমে যে দেশগুলি আছে তাদের সাথে আরো বেশি আলাপ আলোচনা করে যেভাবে পারা যায় আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে যে যতটুকু সম্ভব সে চুক্তি করা বা অন্যান্য ক্ষেত্রে আগাতে পারে। আর থার্ড যেটা আপনি বলছেন, সমন্বয়ের অভাব কিন্তু বেশ প্রকট। কারণ একটা রিপোর্ট আমি অনেক আগে দেখেছিলাম 2022 সালে বোধহয়, সেখানে দেখা যায় যে আমাদের দেশে ঢাকা শহরেই হঠাৎ করে দেখবেন বৃষ্টি হয়ে জলাবদ্ধতা হচ্ছে, এইটার ব্যাপারে প্রায় 8টা থেকে 10টা সংস্থা এটার সাথে জড়িত। একটা হচ্ছে আর্লি ওয়ার্নিং ফোরকাস্ট দেওয়া, তারপরে হচ্ছে কোন জায়গায় জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে, তারপর পাম্পগুলি চালু করা, তারপর ড্রেনগুলি পরিষ্কার করা বর্ষার আগে, তারপরে হচ্ছে নদীতে ড্রেজিং করা, আবার ভূমি ব্যবস্থাপনা। আমরা দেখি প্রচুর আরবানাইজেশন হচ্ছে, মাটির নিচে পানি যাচ্ছে না, যত আপনার নদী নালা খাল বিল দখল হচ্ছে, ভরে ফেলা হচ্ছে। এছাড়াও আপনার ল্যান্ড ইউজ প্ল্যানিং, নগর পরিকল্পনা, এগুলিও কিন্তু এটার সাথে জড়িত। তো এইরকম সবগুলি সংস্থার সাথে কোঅর্ডিনেশন করে তো একটা সিদ্ধান্ত নিলে তখন আমাদের দেখা যায় যে বেটার, আদারওয়াইজ দেখা যাবে যে 1 বছর পর আমরা চেঞ্জ করছি আমাদের পরিকল্পনা। কিন্তু এই অন্ততপক্ষে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ধরনের হঠকারী এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আসলে কোনো অবকাশ নাই, তাই তো? এটা একটা দীর্ঘমেয়াদী আসলে একটা ব্যাপার। ডক্টর ইসলাম, আমরা আসলে একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে আবার একটু তিস্তার প্রসঙ্গ যদি আসি, যে এটাকে আমরা শুধুমাত্র পানি বন্টনের একটা ইস্যু হিসেবেই কিন্তু অনেক সময় মনে করছি, কিন্তু এর সঙ্গে এটাকে যদি আমরা একটা জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে কাউন্ট করি, তাহলে বাংলাদেশের তিস্তা নিয়ে দীর্ঘমেয়াদী কৌশলটা আসলে কি হওয়া উচিত? আমার ক্ষেত্রে মনে হয় 2টা জিনিস। একটা হচ্ছে যে শুষ্ক মৌসুমে পানি প্রাপ্তি নিশ্চিতের জন্য আমাদের ট্রান্সবাউন্ডারি রিভার হিসাবে আপস্ট্রিমের সাথে আমাদের চুক্তিতে যেতে পারলে খুবই ভালো হবে। এটা আমাদের অধিকার, রাইট। আর 2টা হচ্ছে যে আমাদের ওই অঞ্চলের যেহেতু নদী ভাঙন, আপনার ওখানে দেখা যায় যে বন্যা হচ্ছে এবং প্রচুর সেডিমেন্ট আসে,
এবং অনেক এরিয়ায় দেখা যায় ডেভেলপমেন্ট হচ্ছে না, হুম। পানি শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না। তো সবকিছু মিলে ওই ধরনের সমন্বিত প্রকল্প করা যেতে পারে। হুম। কিন্তু সেটা আমরা কোনভাবে সলিউশন করব? খুব হুম। হার্ড স্ট্রাকচারাল সলিউশন করব না নেচার বেস পারমিয়েবল সলিউশনটা হবে। গ্রোইং বা অন্যান্য থেকে করব। হ্যাঁ, কারণ অনেক সময় আমরা শত কোটি টাকা খরচ করি, হাজার হুম। কোটি টাকা খরচ করি, পরে রিগ্রেট করি। হুম। পরে দেখা যায় আবার হাজার কোটি দিয়ে ড্রেজিং করছি। হুম। হুম। তো এবং পরিবেশ প্রকৃতি এবং উম তার উপরে কি পরিবেশের উপর কি ইমপ্যাক্ট পড়ছে, হুম। ইমপ্যাক্ট এনালাইসিস গুলা করে হুম। তারপরে আপনি যেটা বললেন যে আমি এগ্রি যে ধীরে সুস্থে আসলে পদক্ষেপগুলো নেওয়া উচিত। নেওয়া উচিত। হ্যাঁ, হুম, কারণ এই হুম। পুরো টাকাটাই যেখান থেকেই পাবো এটা কিন্তু ঋণ। আমাদের মানে কিন্তু ঋণ ওটা হিসেবে এবং শোধ আমাদেরই সেটা দিতে হয়। মানে পে করতে হবে পে আবার। করতে হবে। হ্যাঁ, সেটাই। কেউই আমাদের এখানে হ্যাঁ, অনুদান দিচ্ছে না। তো দিচ্ছে না। আমাদেরই টাকা হুম। আমরাই খরচ করব। সুতরাং we have to be bold and মানে বলব যে prudent enough to হুম, হুম। take the right decision, আচ্ছা, the right চমৎকার one. হ্যাঁ, বললেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম। শুধু দর্শক আমরা আ ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলামের কাছ থেকে বাংলাদেশের যে আ আ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বর্তমানের সফর এবং আজকে তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে যে মতৈক্যের বিষয় সেগুলো নিয়ে কথা বললাম। এর সঙ্গে নানা বিষয় এলো এবং তার সঙ্গে শুধু তিস্তা নয়, অন্যান্য নদী, অন্যান্য নদীর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন জনিত নানা সমস্যার কথাও তিনি আ উল্লেখ করলেন এবং সেখানে একটি ব্যাপার উনি নিশ্চিত করে বললেন যে, এই যে নদীর ব্যবস্থাপনা বা আমাদের পানি বন্টনের যে বিষয়গুলো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই সাহসী হওয়া এবং সুদূরপ্রসারী ভাবনার মধ্যে থেকে এই সিদ্ধান্তগুলো এবং সমন্বিতভাবে সেই সিদ্ধান্তগুলো নেয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ হবে, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ।